আকাশ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে যায়। কিন্তু কলেজে গিয়ে যা দেখে তাতে তো আকাশের হুঁশেই উড়ে যায়। গতকাল যেই মেয়েটা আমাকে প্রপোজ করেছিল তাকে হেনা উদুম কেলানি কেলাচ্ছে। মেয়েটা আমাকে দেখতে পেয়ে দৌড়ে ছুটে এসে আমার পিছনে লুকালো। হেনা তেড়েফুঁড়ে আসতেছে মেয়েটাকে মারার জন্য। আকাশ, এই কি সমস্যা তোমার? তুমি ওকে মারছ কেন? হেনা, আমার অনেক সমস্যা। সে তোকে প্রপোজ করেছে কোনো সাহসে? আকাশ, এই মেয়ে মুখ সামলে কথা বলো। তোমার লেভেলের না আমি যে তুমি আমার সাথে তুই তুকারি করবে। আর কথা হচ্ছে ওর ইচ্ছে হয়েছে, সে আমাকে প্রপোজ করেছে। তোমার সমস্যা কোথায় এতে? হেনা, না তোকে কেউ প্রপোজ করতে পারবে না, তোকে খালি আমি প্রপোজ করব। ওর কত বড় সাহস সেটা আমি আজ দেখব বলে মেয়েটাকে আবার মারতে ধরে। এবার আকাশের মেজাজা খারাপ হয়ে যায়। সে ঠাসঠাস করে হেনার গালে কষে একটা লাগাই দেয়। এই তোকে একবার বলেছি না যে আমি তোর লেভেলের না? তারপরেও তুই তুকারি করতেছিস। আর তোর কত বড় সাহস তুই আমার জিএফের গায়ে হাত দিস? সে আমাকে গতকাল প্রপোজ করেছে আর আমি একসেপ্ট করে নিয়েছি। হেনা গালে হাত দিয়ে কান্না করতে করতে, প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধু আমার আছে। প্লিজ ওকে না করে দাও। আকাশ, আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার মতো ধোঁকাবাজকে আবার ভালোবাসতে যাব। ভুলি নাই আমি এখনো কোনো কিছু। মনে আছে সেদিন সবার সামনে জুতোর বাড়ির কথা? সেদিন আমার সবটাই তোমার ছিল, কিন্তু আজ অন্যজন পাড়ি জমিয়েছে। সে যাই করুক না কেন, আশা করি সে অন্তত তোমার মতো ধোঁকাবাজি করবে না। আর প্লিজ তোমার ড্রামাগুলো বন্ধ করো আর আমার চোখের সামনে থেকে দফা হও। হেনা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো সেই খুশি যে আকাশ তাকে একসেপ্ট করে নিয়েছে। আকাশ, এই সবাই দাঁড়িয়েছিল কি দেখছেন? যান, ক্লাসে যান। আর এই যে মেয়ে, তুমি আমায় যত ভালোই বাসো না কেন, কখনো আমার মনে ঢুকতে পারবা না। কারণ যখন আমার বেশভূষা খারাপ ছিল তখন কেউ আমার ধারে কাছেও আসতো না। আর আজ যখন নিজকে বদলে নিয়েছি, মানুষের লাইন পড়ে গেছে। এমন লোক দেখানো ভালোবাসা আমার দরকার নাই। যে ভালোবাসায় মন দেখে না, মানুষটা কেমন সেটা বিবেচনা করে না, খালি দেখতে কেমন টাকা পয়সা আছে কিনা সেটা দেখে, এমন ধারা ভালোবাসা আমার দরকার নাই। আর শুনো, হেনার সামনে তোমায় এমন বলেছি তার অন্য কারণ আছে। এখন তুমি যেতে পারো, আমার দ্বারা ভালোবাসা হবে না। সে এটা বলেই মেয়েটাকে রেখে ক্লাসের দিকে চলে যায়। স্যার ক্লাস করাচ্ছে, স্যারের লেকচার শুনছি মন দিয়ে, কিন্তু হঠাৎ কি কারণে জানি জানালার দিকে নজর যায়। তখনই চোখে পড়ল অনেকগুলো গাড়ি কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। গাড়িগুলো আমার পরিচিত মনে হচ্ছে। ধুর, যাই হবে হোক, স্যারের লেকচারের দিকে মন দেই। স্যারের লেকচার শুনছি, এমন সময় পিয়ন এসে বলে হেড স্যারের রুমে এখনই ডেকেছে আমাকে। পিয়নের সাথে সাথে হেড স্যারের রুমে গেলাম। ভিতরে ঢুকতেই তো বড় ধরনের একটা ঝাটকা খেলাম। কারণ হেড স্যারের রুমে হেড স্যার একা না, উনার সাথে আরেকটা লোক বসে আছেন, যিনি হচ্ছেন আমার বাবা। এবার বুঝে আসছে গাড়িগুলো চেনা চেনা কেন লাগছিল। লোকটা আমাকে দেখতে পেয়ে চেয়ার থেকে উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করছে না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা, তুই এত বড় শাস্তি কি করে দিলই আমাদেরকে? আজ একটা বছর তুই ঘর থেকে বাহিরে। সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলেছিলাম, আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে তুই এভাবে আমাদেরকে ছেড়ে চলে আসবি? আজ একটা বছর আমাদের মনে কোনো শান্তি নাই। তোর মা রোজ কাঁদে তোর জন্য, আর আমার কথা না হয় বাদেই দিলাম। আজ তোর হেড স্যার খবর না দিল তো তোর কোনো খোঁজেই পেতাম না। বাবা, তুই কিভাবে পারলি আমাদের ছেড়ে একটা বছর কাটিয়ে দিতে? আকাশ, ওর বাবাকে ছাড়িয়ে নিয়ে মাত্র 1 বছর হয়েছে, আরও অনেকটা সময় পড়ে আছে। আকাশের বাবা, প্লিজ আকাশ, আর রাগ করে থাকিস না, প্লিজ এবার ঘরে ফিরে চল। আকাশ, না, কখনোই না। ঘরের গণ্ডিতে ওই দিন পাড়া দিব যেদিন মানুষের মতো মানুষ হতে পারব।
কারণ ওই দিন এটা বলে ঘর ছাড়তে বলেছিলে আমার মতো কুলাঙ্গার সন্তান তোমার দরকার নাই, আরও বলেছিলি আমার মতো ছেলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমার মরে যাওয়াই ভালো। কিছুই ভুলিনি আমি, জেদ করে যেমন ঘর ছেড়েছি, তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরব আবার। আর আপনার যদি স্যারের সাথে কোনো কাজ থাকে তাহলে কলেজও আসতে পারেন, আমার খোঁজ নিতে কলেজে আসতে হবে না। আমার সামনে পরীক্ষা, আমাকে তাতে ফোকাস করতে দিন, চলি এবার, আমার গুরুত্বপূর্ণ ক্লাস চলছে। আকাশ চলে যাচ্ছে, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে। সে পিছনে ফিরে ও একটা কথা বলতে ভুলে গেছি, শুনেন আমি যেমন এই ছিলাম, যেই পথেই ছিলাম না কেন, কখনো অন্যায় করি নাই, মানুষের ক্ষতি করি নাই, আর আপনি আজ বেঁচে আছেন আমি আকাশের জন্য, সেই জন্য আমিই কুলাঙ্গার হয়ে গেলাম। আকাশ হেডস্যারের রুম থেকে বের হয়ে ক্লাসে চলে আসে। ইতিমধ্যে পুরো কলেজে খবর পৌঁছে গেছে যে এই শহরের টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেব কলেজে এসেছে, তাই স্যাররা ক্লাস ছুটি দিয়ে দিচ্ছে। পুরো কলেজে গমগম করছে মানুষের জন্য, কলেজ স্টুডেন্ট আরও বাহিরের অনেক মানুষ ও কলেজে এসেছে ইয়াকুব সাহেবকে দেখার জন্য। আকাশের সেই দিকে কোনো আক্ষেপ নাই, তার মন খারাপ হয়ে আছে, তাই সে আরুকে নিয়ে গাছতলায় চলে যায়। আরু, কিরে তোর বাবা আসছে, তোর আরও খুশি হওয়ার কথা, কিন্তু সেখানে তুই মন খারাপ করে বসে আছিস? আকাশ, কারণ আমি উনার ছেলে না তাই। আরু, মানে কি বলছিস আকাশ? আকাশ, তুই তো জেনেই গেছিস আমি কে, দেখ আমি যাই করেছি কখনো মানুষের খারাপ করিনি, মানুষের সাথে অন্যায় বা খারাপ আচরণ করিনি, আর আজ সেই লোকও বেঁচে আছে আমার জন্য। পিন্টু হাজি উনার পিছনে লোক লাগিয়ে দিয়েছিল মারার জন্য, কিন্তু আমার জন্য কিছু করতে পারেনি, আমি উল্টো ওদের সব কয়টাকে সাইজ করেছি, আর সেই ঘরের মানুষই আমাকে বলে আমি নাকি কুলাঙ্গার, আমার নাকি বেঁচে থাকার অধিকার নাই, আমি সন্ত্রাস। আরু, দেখ আকাশ, তুই হয়তো কষ্ট পেয়ে কথাগুলো বলছিস, কিন্তু দেখ তোর বাবা রাগের থেকে কথাগুলো বলেছে, আর তুই যত ভালোই করিস না কেন, তোর কাজ করার লাইনটা তো খারাপ, তাই তিনি হয়তো রিয়েক্ট করেছেন। আকাশ, আরু তুই কি উনার পক্ষ হয়ে কথা বলছিস? আরু, আরে না, উনার পক্ষ নিয়ে কথা বলতে যাব কেন, আমি তোর পক্ষ নিয়েই কথা বলছি। আচ্ছা থাক, এবার আর গাল ফুলিয়ে থাকতে হবে না, চল ক্যান্টিনে যাব, আইসক্রিম খাব। আইসক্রিম খেয়ে দুজনে দুজনের বাসায় চলে যায়। ইয়াকুব সাহেব নৈরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। অন্যদিকে হেনা তো বাসায় গিয়ে সমস্ত কিছু তোলপাড় করে ফেলছে, ওকে কেউ থামাতে পারছে না। আমি আকাশকে ভালোবাসি, আমার আকাশকে চাই, বাসায় যত কাচের শোপিস ছিল সব ভেঙ্গে গুড়ি গুড়ি করে ফেলেছে। হেনার বাবা ওসি, মা রে, তুই তাকে অপমান করেছিস, আমিও তাকে অত্যাচার করেছি, এত কিছুর পরেও কি সে তোকে মেনে নিবে? হেনা, আমি জানি না, আমার আকাশকে লাগবে, ব্যাস লাগবেই, না হয় আমি সুইসাইড করব, শেষ কথা, তোমার আমার ভালো চাও তো ওকে এনে দাও, না হয় তোমাদের মেয়ের মৃত লাশ কাঁধে নিতে প্রস্তুত হও। আকাশ বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে, পরে একটু ঘুম যাবে বলে ভাবে, কিন্তু তখনই অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। আকাশ, হ্যাঁ কে বলছেন? আমি থানার ওসি বলছি। আকাশ, আমাকে কি কারণে ফোন করেছেন? ওসি, প্লিজ বিল্লা ভাউ, আমার কথাটা একটু শুনেন, আমার মেয়েটা আপনাকে খুব বেশি ভালোবাসে, সে আপনাকে না পেলে নাকি সুইসাইড করবে, প্লিজ আপনি আমার মেয়েটাকে গ্রহণ করে নেন। আকাশ, এই ওসি মাথা পাগল হয়ে গেছে? সামান্য একটা ওসির মেয়েকে আমি বিয়ে করব? এটা কখনোই সম্ভব না। আর কে কি করবে এত কিছু আমার দেখার সময় নাই, সুইসাইড করবে নাকি করবে সেটা ওর ব্যাপার, এর পরের বার যদি আমার নাম্বারে ফোন আসে তাহলে অবস্থা খারাপ করে ছেড়ে দিব। আর আমার রিলেশন আছে অন্য মেয়ের সাথে, কিছুদিন পর আমরা বিয়ে করতে যাচ্ছি, আপনার মেয়েকে বলবেন অযথা কোনো কিছু করে নিজের বিপদ ডেকে না আনতে, এতে আপনার মেয়ের এই ক্ষতি হবে। বায়, ভালো থাকেন। আকাশ ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঘুম ভাঙ্গে কারোর হাতের স্পর্শে,
কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ মিটমিট করে চোখটা খুলে দেখে আম্মু। সে দেখে তো অবাক। আম্মু তুমি? আকাশে আম্মু, হ্যাঁ আমি। আকাশ লক্ষ্য করে ওর আম্মু কান্না করছে। আম্মু, তুমি কান্না করছো কেন? আজ 1 বছর পর তোকে দেখতে পেয়েছি, আজ 1 বছর ধরে তোর চাঁদ মাখা মুখখানা দেখি না, তো কান্না করব না তো কি করব? আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, আম্মু আমায় ক্ষমা করে দাও। আমি নিজেকে মানুষ করার জন্য ঘর ছেড়েছি, কিন্তু আম্মু তুমি আমার খোঁজ পেলে কোথায়? তোর আব্বু আজ বলল তুই এখানে একটা কলেজে পড়াশোনা করিস। আর তাছাড়া তোর ড্রাইভারের সাথে আমার গতকাল দেখা হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করেছি তোর কথা, কিন্তু ওরা বলেছে তোর নিষেধ আছে ঠিকানা বলতে, তাও অনেক জোর করে তোর ঠিকানা মুখ থেকে বের করেছি। আকাশ ওর আম্মুর কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে, তবে আম্মুর সাহস দেখে আমার অবাক লাগছে যে উনি থাকে এক শহরে, আর সেই শহর থেকে আমার খোঁজ করার জন্য অন্য শহরে চলে আসছে, তাও আবার একা। আব্বু জানে তুমি যে আমার খোঁজে এসেছ? হ্যাঁ জানে। আকাশ তাহলে তোমায় একা ছেড়ে দিল কি করে? ছেড়েছ কোথায়? আমি জোর করে বের হয়েছি, বলেছি আমার ছেলের কাছে যাব আমি, আমায় যদি আটকানোর চেষ্টা করে তাহলে চিরতরে ঘর ছেড়ে দিব। আর তাছাড়া ওই লোকের জন্য তুই ঘর ছেড়েছিস, 1 বছর আমার কত চোখের জল ঝরেছে জানিস, রোজ রাতে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাল করে ফেলতাম। আকাশ আম্মু সরি। এই পাগল ছেলে কি করছিস? যা হয়েছে হয়েছে, এবার ঘরে চল। আকাশ না আম্মু, এটা সম্ভব না। তুই যদি আজ আমার সাথে ঘরে না যাস তাহলে আমি এখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাব। আকাশ আম্মু তুমি কি বলছো এই সব উল্টাপাল্টা? আমি এত কিছু বুঝি না, তোর ঘরে যেতে হবে আমার সাথে। আকাশ আম্মু তুই আমার সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আকাশের আম্মু যখন বাসায় এসেছে তখন পল্লব ছিল না বাসায়। সে পল্লবকে ফোন করে বলে বাসায় আসতে, সে তার নিজ বাড়িতে ফিরে যাবে। পল্লব আকাশের ফোন পেয়ে তাড়াতাড়ি বাসায় আসে। আকাশ আচ্ছা পল্লব তুই থাক, আমি বাড়ি যাচ্ছি। পল্লব আচ্ছা ভাই, তাহলে আজ রাতে আমিও আমার বাড়িতে ফিরে যাব। আকাশ হ্যাঁ তাই কর, বাসার মানুষ অনেক চিন্তায় আছে। তারপর আকাশের আম্মু আর আকাশ মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আকাশ ফোন করে ওর সমস্ত গাড়ির ড্রাইভারকে বলে দেয় সবাই যেন ওর বাড়িতে চলে যায় গাড়ি নিয়ে। বাসায় পৌঁছাতেই রুহি এসে ঝাপটে ধরে কান্না করে দেয়। এই কুত্তা শয়তান বদমাইশ, কই ছিলি তুই এতদিন বলে মারতে শুরু করে। রুহি আকাশের ছোট বোন। আকাশ আরে আরে মারছিস কেন, লাগছে তো। রুহি চুপ কুত্তা কোথাকার, তোর শরীরে একদম হাতের নখ ঢুকিয়ে দিব। কিভাবে পারলি তুই আমাকে ভুলে থাকতে ভাইয়া? আকাশ চুপ করে আছে। আকাশের আম্মু এই রুহি এখন বকবক করিস না, পরে এইসব আলাপ করিস, এখন অনেক দূর থেকে এসেছে, আগে একটু ফ্রেশ হতে দে। আকাশ আজ 1 বছর পর বাসায় এসেছে, বাসাটা সেই আগের মতোই আছে, কিন্তু কেমন নীরব একটা পরিবেশ, ঘরটাকে মরা বাড়ির মতো বানিয়ে ফেলেছে। আমি আমার যেই রুম ছিল সেটাতে চলে গেলাম, গিয়ে দেখি সমস্ত কিছু আগের মতোই আছে। অবাক হলাম আমার রুমটা একদম পরিপাটি করে গোছানো দেখে, তার মানে এই রুমটা রোজ কেউ গুছিয়ে রাখে। আকাশকে পেয়ে বাসার সবাই মহা খুশি, আকাশও খুব খুশি, সে সবার সাথে হেসে খেলে কথা বলতেছে, শুধু তার বাবাকে ছাড়া, কারণ সেই মানুষটার প্রতি তার কেন জানি একটা অভক্তি চলে আসছে। আকাশের বাবাও কিছুটা আন্দাজ করতে পেরেছে, তিনিও ভিতরে ভিতের কুকড়ে কুকড়ে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন। আকাশ একেবারে বাসায় ফিরে আসছে, সে সারাদিন বাসায় থাকে, পরের দিন সকালবেলা রেডি হয়ে নিজের গাড়িটা নিয়ে কলেজে চলে যায়। কলেজের গেট দিয়ে ঢুকবে এমন সময় হেনা তার সামনে পথ আটকায়। হেনা এই আকাশ দাঁড়াও, তোমার সাথে আমার শেষ কিছু কথা আছে। আকাশ তোমার মতো মেয়ের সাথে আমার কোনো কথা নাই। হেনা
না, তোমার কথাগুলো শুনতে হবে বলে হেনা আকাশের পথ আটকে ধরে। আকাশ, আচ্ছা বলো কি বলবে? হেনা, আকাশ তুমি কি সত্যি আমায় ভালোবাসো না? আমার জন্যে কি তোমার একটুও মায়া হয় না? আকাশ, এই মেয়ে ড্রামা বন্ধ করো, তোমাকে আমার দুই চোখেই সহ্য হয় না। আর রইল ভালোবাসা, শুনো তুমি ভালোবাসার মতো যোগ্য মেয়ে না, তোমার থেকে পতিতা মেয়েও ভালো আছে, তুমি তো মুখোশধারী শয়তান মেয়ে, তোমার মতো মেয়েকে যে কিভাবে আমি ভালোবেসেছিলাম সেটা একমাত্র আল্লাহ জানে। হে না, আকাশ বলো আরও বলো, যা ইচ্ছে হয় বলো আমাকে নিয়ে, যত অপবাদ দিতে ইচ্ছে হয় দাও, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে নাও, আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি, আমি জানি যে আমি ক্ষমার যোগ্য না। কিন্তু বিশ্বাস করো আমার তোমাকে চাই, তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হয়, তোমাকে না পেলে আমি সত্যি মরে যাব। আকাশ, এই ধোঁকাবাজ মেয়ে মরবি না হয় যা করবি কর, আমাকে কেন বলতেছিস সেই সব কথা? তুই হচ্ছিস বিষাক্ত একটা সাপ, যার জীবনে যাবি তাকে দংশন করে বিষে নীল করে দিবি, তোর মতো মেয়ে ভালোবাসার যোগ্য না। আর শোন, তোর যা ইচ্ছা হয় তাই কর, মরবি নাকি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই সব কথাবার্তা আমার সামনে বলিস না। যা দূরে গিয়ে মর, আমি গেলাম। আকাশ হেনাকে রেখে ক্লাসে চলে আসে, হেনা সেখানেই বসে কান্না করে দেয়। আকাশ ক্লাসে এসে আরুর সাথে কথা বলছে এমন সময় স্যার ক্লাসে ঢুকে। স্যার আসা মাত্রই সবাই নীরব হয়ে যায়, এভাবে 4 ঘন্টা হওয়ার পর কলেজ ছুটি হয়ে যায়। আকাশ আর আরু ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে যাবে, এমন সময় আকাশের নজর পড়ে কলেজের গেইটের দিকে, হেনা এখনও সেখানে মাটিতে বসে আছে, যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসে আছে। আকাশের মাথায় ঢুকছে না মেয়েটা 4 ঘন্টা একটা জায়গার মধ্যে কিভাবে বসেছিল। ধুর, আমার কি, ওর ভালো লেগেছে তাই সে বসেছিল। আকাশ ওকে পাত্তা না দিয়ে আরুকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা দেয়। হেনা আকাশকে দেখতে পেয়ে ঘাড় ঘুরে আকাশের দিকে অসহায়ভাবে এক ঝলক তাকায়, হেনা হয়তো আকাশকে কিছু একটা বলতে চায়। কিন্তু আকাশের কোনো ফিলিংসই নাই যে হেনার কথা শুনবে, সে দেখেও না দেখার ভান করে ক্যান্টিনে চলে যায়। আকাশ আর আরু ক্যান্টিন থেকে নাস্তা করে ফিরে আসে, কিন্তু আকাশ লক্ষ্য করে হেনা আর নাই, সে চলে গেছে, আর সে যেই জায়গাটায় বসেছিল সেখানে চোখের পানিতে ভিজে মাটিগুলো কাদা হয়ে আছে। ধুর, তাতে আমার কি, আমাকে কাঁদিয়েছে, এখন সে নিজে কাঁদুক। আকাশ কলেজের পাশে পার্ক করা তার যেই গাড়িটা আছে সেটা স্টার্ট করে আরুকে সাথে নিয়ে নেয়, আরুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে সে তার বাড়িতে চলে যায়। বাসায় মোটামুটি ভালোই লাগছে এখন আকাশের, সবাই অনেক কেয়ার করে তার, সারাদিন মা আর ছোট বোনের সাথে হাসি ঠাট্টা করেই সময় চলে যায়। রাতের বেলা খেয়ে দেয়ে বিছানায় শুয়ে আছে আর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না, বিছানার এপাশ থেকে ওপাশ খালি ছটফট করতেছে, ঘুম কোথাও যেন উধাও হয়ে গেছে। আকাশ চোখ বুজে শুয়ে আছে, তখনই তার সকলের কথাগুলো মনে পড়ে। নাহাজ মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, এমনভাবে না বললেও পারতাম, মেয়েটার চোখ মুখ দেখে কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমায় সত্যিই ভালোবাসে, এবার তার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই। কিন্তু কি আর করব, সে তো আমার মন নিয়ে খেলা করল, আমিও তো তাকে সত্যি ভালোবাসতাম, আর এখনও বাসি, কারণ প্রথম প্রেম কখনো ভুলা যায় না। তবে যত যাই হোক, মেয়েটাকে এইভাবে কাঁদানো আমার একদম উচিত হয়নি। না, কালকে কলেজে গিয়ে ওর সাথে কথা বলবো, যদি ওর হাবভাব ভালো দেখি তাহলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব। আকাশ হেনাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে, সকালবেলা ঘুম ভাঙ্গে কারোর ফোনের আওয়াজে, সে মিটিমিট করে চোখটা খুলে বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে, ফোনটা কানে দিতেই অপর পাশ থেকে কাপা কাপা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, বিল্লা ভাও, আপনাকে বলেছিলাম আমার মেয়েটাকে নিজের করে নিতে, কিন্তু আপনি নেননি। যদি নিতেন আজ আমার মেয়েটার এমন দুর্দশা হতো না, সে জীবিত থাকত। আকাশের তো কিছুই ঢুকছে না মাথায়, এই কি বলছেন উল্টাপাল্টা আপনি?
হ্যাঁ, যা শুনেছেন ঠিকই শুনেছেন, গতকাল রাতে হেনা সুইসাইড করেছে। জানেন বিল্লা ভাউ, সে রাতের বেলা আমাকে আর ওর মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল, আর বারবার খালি একটা কথাই বলছিল, আম্মু আব্বু তোমরা দুজনেই আমাকে মাফ করে দিও। কিন্তু বিশ্বাস করেন কখনোই বুঝতে পারি নাই যে আমাদের মেয়েটা এত বড় একটা কাণ্ড করে ফেলবে। হেনার আব্বুর কথা শুনে আকাশ বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দুনিয়াদারি ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। আকাশের নিঃশ্বাসটাও যেন এখনই বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বলল এটা যে হেনা সুইসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়, না, হেনা এটা করতে পারে না। সে গতকাল আমাকে কিছু একটা বলতে চেয়েছিল, সে মরতে পারে না। হেনার আব্বুর কথা শুনে আকাশ লাফ দিয়ে উঠে বসে পড়ে। আকাশের যেন দুনিয়াদারি পুরো ঘোলাটে হয়ে গেছে হেনার আব্বুর কথা শুনে। আকাশের নিঃশ্বাসটাও যেন এখনই বের হয়ে যাবে শরীর ছেড়ে। কি বলল এটা যে হেনা সুইসাইড করেছে? আকাশ চিৎকার করে কান্না করে দেয়, না, হেনা এটা করতে পারে না। সে আমায় গতকাল কিছু একটা বলতে চেয়েছিল, সে মরতে পারো না। আকাশ তাড়াতাড়ি করে শার্টটা গায়ে দিয়ে আরুকে ফোন করে, আরু, হেনা নাকি সুইসাইড করেছে। আরু, জানি না, আমিও এমনটা শুনলাম। তুই তাড়াতাড়ি চলে আয়, দুজনে মিলে হেনার বাসায় যাব। আকাশ, আচ্ছা তুই দাঁড়া, আমি কিছু সময়ের মধ্যে আসছি। আকাশ কোনো মতে তাড়াহুড়ো করে গাড়ির চাবিটা নিয়ে ঘর থেকে বের হয়ে আসে, চোখে মুখে হতাশার ছাপ। গাড়িটা স্টার্ট দিয়ে আরুর কাছে চলে যায়, তারপর দুজন মিলে হেনার বাসায় যায়। হেনার বাসার সামনে মানুষ দিয়ে ভর্তি। আকাশ যত এগোচ্ছে ভয়ের মাত্রা ততই বাড়ছে। আল্লাহ, হেনার যেন কিচ্ছু না হয়, আমি ওকে খুব ভালোবাসি। আকাশরা আস্তে আস্তে করে ঘরের দিকে এগোতে থাকে। একটু সামনে যেতেই দেখে সাদা কাপড় মোড়ানো একটা লাশ মাটিতে শুইয়ে রেখেছে। এটা দেখে আকাশের কলিজাটা মোচড় দিয়ে উঠে, আল্লাহ, হেনার কিছু হলে আমিও মরে যাব। আকাশকে দেখতে পেয়ে হেনার বাবা এগিয়ে আসে। এই যে আকাশ মাহমুদ ওরফে বিল্লাহ ভাও, আমার কলিজার টুকরো মেয়েটা মাটিতে ঘুমিয়ে আছে। হেনার আব্বুর কথা শুনে আকাশের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না, না, এটা হেনা না, আমি এটা বিশ্বাস করি না, হেনার কিচ্ছু হতে পারে না। আকাশ দৌড়ে গিয়ে লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরিয়ে ফেলে। আকাশ লাশটাকে দেখে সজোরে এক চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। হেনা ছোট বাচ্চার মতো ঘুমিয়ে আছে। আকাশ, কলিজা, তুমি এটা কি করলে? আকাশ সজোরে চিৎকার করে কান্না করছে, কলিজা, আজ আমি তোমার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতাম। কলিজা, একটু ধৈর্য ধরলে না তুমি? পাগলের মতো এটা কি করে বসলে? আমি এখন কি নিয়ে বাঁচব? কাকে কলিজা বলে ডাকব? কে আমাকে ভালোবাসবে তোমার মতো করে? মানুষ বলতেই ভুল, তুমিও না হয় না জেনে শুনে কিছুটা ভুল করেছ। কলিজা, শাস্তি তো আমি তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেখানে শাস্তি দেইনি সেখানে তুমি নিজেকে নিজে শেষ করে দিল কলিজা। কলিজা, এটা কেন করলে? এখন আমায় কে ভালোবাসবে? না, তুমি মরতে পারো না, আমার কলিজা মরতে পারে না। এই যে আপনারা সবাই বিশ্বাস করেন আমার কলিজা মরে নাই, ও কলিজা উঠো না বলে হেনার দেহটাকে পাঁচকোল করে ঝরিয়ে ধরে কান্না করতে থাকে। আরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওর চোখ দিয়েও বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরে পড়ছে। আকাশের কান্না যেন ওর কলিজাটাকে ছিদ্র করে দিচ্ছে। একটু হেয়ালির জন্য দুটো জীবন আজ নষ্ট হয়ে যাচ্ছে। হেনা এমন ধারা কাজ করেছে আরুর, ও যেন বিশ্বাস হচ্ছে না। হেনা, কেন তুমি এমনটা করলে? আকাশের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি আমি। ছেলেটা তোমায় পাগলের মতো ভালোবাসে, এখন ওর কি হবে? তুমি যে তাকে ছেড়ে চলে গেলে, ছেলেটা যে এখন পাগলের মতো কান্না করছে, ওর চোখের পানি যে আমার সহ্য হয় না। সবটাই হয়তো আমার দোষ। আমি তোমাদের মাঝে কেন এসেছি? না হয় আজ হয়তো তুমি এমনটা করতে না। হেনার আব্বু আম্মু সবাই কান্না করছে। আকাশ এখনো হেনাকে পাঁচকোল করে জড়িয়ে ধরে আছে। হেনার আব্বু, এই যে আকাশ ভাই, আর কান্না করে কোনো লাভ নাই। আপনি আমার নয়নের মণিটাকে আমাদের থেকে কেড়ে নিয়েছেন। এই যে ধরেন। হেনার হাতে একটা চিঠি ছিল,
যেটাতে লেখা ছিল তোমরা এই চিঠিটা আকাশের হাতে পৌঁছে দিবে প্রিয় মা বাবা। আকাশ চিঠিটা হাতে নিয়ে খুলে পড়তে আরম্ভ করে। হে কলিজার টুকরা, আমি জানি তুমি কাঁদছ। প্লিজ কেঁদো না কলিজা, আমি অন্যায় করেছি তাই নিজেকে ছোট্ট একটা শাস্তি দিলাম। কলিজা, আমি জানি আমার মধ্যে অহংকারে ভরা ছিল, কিন্তু বিশ্বাস করো সেই খেয়াল তোমার সাথে মিশবার পরে উধাও হয়ে গিয়েছে। কলিজা, মানুষ বলতেই তো ভুল, আমিও না হয় ভুল করেছিলাম, তোমায় ভরা মজলিসে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো তোমায় অপমান করার ইচ্ছা ছিল না আমার। তোমার জন্য সত্যি আমার মনে ভালোবাসা ছিল, শুরুতে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবেসেছিলাম, কিন্তু পরে কিভাবে যেন তোমায় ভালোবেসে ফেলেছে। কলিজা, বিশ্বাস করো তোমাকে অন্যের সাথে দেখে নিজেকে সামলাতে পারছিলাম না, তোমার সাথে অন্য কাউকে দেখলে গা জ্বলে যেত, মনে হতো আমার জিনিসে কেউ হস্তক্ষেপ করছে, তাই রাগ সহ্য করতে পারিনি, তোমায় অপমান করে বসেছি। তার মধ্যে তোমায় নিয়ে পুরনো একটা ক্ষোভ ছিল, যে আমায় থাপ্পড় খাইয়েছ, আমায় অপমান করেছ, তার প্রতিশোধ নিব। সমস্ত কিছু মিলিয়ে তোমার উপরে একটা ক্রোধ ছিল, তাই জেদের বসে তোমার উপরে ঝাল মিটিয়েছি। এসব করার সময় আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু পরে ঠিকই আমি এর জন্য অনুতপ্ত হয়েছি। কলিজা, বিশ্বাস করো তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে, এটার প্রতি আমার কোনো লোভ ছিল না, বরং এটা শোনার পর আরও ভালোভাবে রিয়েলাইজ করেছি যে তুমি শহরের নামকরা কোটিপতির ছেলে হওয়ার পরেও তোমার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই, আর আমি 2 টাকার ওসির মেয়ে হয়ে আমার এত অহংকার। তাই নিজেকে শুধরে নিয়ে তোমার কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু কলিজা, আমার কপালে মাফ জুটেনি। জানো কলিজা, সেদিন 4টা ঘন্টা মাটিতে বসে কেঁদেছিলাম, ভরসা ছিল কলেজ শেষ হলে তুমি এসে যখন আমার ওই অবস্থায় দেখবে, তখন তুমি সব ভুলে গিয়ে আমায় বুকে টেনে নেবে। কিন্তু এমহ কিছুই করনি। কলিজা, তোমার হয়তো বিশ্বাস হবে না যে আমার ভালোবাসা তোমার বড়লোক নামটার উপরে। বিশ্বাস করো তোমায় সত্যি ভালোবাসতাম কলিজা, এই যে তার প্রমাণ ও দিয়ে গেলাম নিজেকে শেষ করে দিয়ে। বিষের বোতল পুরোটা খেয়ে ফেললাম। লোভ থাকলে নিজেকে শেষ করতাম না। কলিজা, টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না, এই যে যখন তুমি চিঠিটা পড়বে তখন হয়তো আমি এই দুনিয়ায় থাকব না। যদি তোমাকে দেখানোর জন্য হতো এইসব কিছু, তাহলে অন্তত নিজেকে শেষ করতাম না। যাদের টাকা পয়সার লোভ আছে তাদের জীবনের লোভ নাই, এটা কি করে হতে পারে? জীবন এই যদি না থাকে তাহলে টাকা পয়সার লোভ করে কি হবে? এর পরেও যদি তোমার মনে হয় তোমার কোটিপতি নামটার উপরে আমার লোভ ছিল, তাহলে কলিজা আমি ব্যর্থ। কলিজা, অনেক অন্যায় করেছি, তোমার সাথে মাফ করে দিও আমায়। তোমায় হয়তো আর কখনো দেখতে পাব না, কারণ আমার দুচোখ বন্ধ হয়ে যাবে। কলিজা, জীবিত থাকতে কখনো একবার জড়িয়ে ধরে চুমুও দাওনি। কলিজা, চিঠির এই লাইনটা যখন পড়বে তখন তো আমি মরা লাশ হয়ে গেছি, এখন কি একটা বার বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিবে? তাহলে উপরে গিয়ে শান্তি পেতাম। কলিজা, ভালো থেকো। ইতি। তোমার ভালোবাসা না পাওয়া অভাগিনী। আকাশ হেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, কলিজা গো, তুমি এটা কেন করলে? তোমায় একটা না হাজারটা চুমু দিব আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করতেছে আর হেনার মৃত দেহটাকে জড়িয়ে ধরে ওর চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরুর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে। আরু সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে আসে। হেনার আব্বু, এই আকাশ ভাই, আপনি এবার এখান থেকে চলে যান, আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না, মৃত বানিয়ে দিয়েন, এখন আফসোস করে লাভ কি? আকাশ, এই ওসি একদম চুপ। আমার কলিজা মৃত না, আমার কলিজা আমার বুকে ঘুমিয়ে আছে, একদম একটা সাউন্ডও করবি না, সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলব। হেনার আব্বু, ভাই আপনার যা করার আমার সাথে করেন, কিন্তু আমার মেয়ের লাশ আমি আপনাকে স্পর্শ করতে দিব না, থানা থেকে কিছু পুলিশ আসছে। হেনার আব্বু, এই তোরা কি দেখছিস? উনাকে নিয়ে গিয়ে বাহিরে রেখে আয়, আমার মেয়ের আশেপাশেও আসতে দিব না আমি। আকাশ, তো কোনো মতেই হেনাকে ছেড়ে উঠবে না,
সে শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাড়ির বাহিরে রেখে আসে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভিতরে যেতে দে, আমার কলিজাটা যে ঘুমিয়ে আছে। থানার পুলিশগুলো, ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারব না। আকাশ ঘরের বাহিরে বসেই কান্না করছে, আর মাটিতে বসে বসে সে পাগলের মতো প্রলাপ করছে। আকাশের যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সে গাড়িটা স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকে, কিন্তু আরুর কোনো খোঁজ খবর নাই। তাই সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে, কিন্তু সে কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নাই। তার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। হেনার মায়াভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করায়, পরে দোকানের ভিতর থেকে 2টা মদের বোতল কিনে আনে। একদিকে গাড়ি ড্রাইভ করছে, আরেকদিকে মদ পান করা শুরু করে। না, আমার কলিজা কেন মারা গেল, আজ আমি নিজেকেও শেষ করে দিব। গাড়ি ড্রাইভ করে বাড়ি আসতে আসতে 2টা বোতল শেষ করে ফেলে। আকাশ বাসায় ঢুকতেই ওর আম্মু জিজ্ঞেস, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখে দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? আকাশ, এই মহিলা চুপ, একদম চুপ, একটা সাউন্ডও না। আমার কলিজা মরে গেছে, আজ আমিও নিজেকে শেষ করে দিব। আকাশের আম্মুর তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা? কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিবে। আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রগ বরাবর চেপে ধরে। কলিজা, আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রগের উপরে চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। ব্লেড পেয়েও যায়। ব্লেডটা রগ বরাবর চেপে ধরে। কলিজা, আমিও তোমার কাছে চলে আসতেছি বলে রগের উপরে চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পড়ে আর কিছু মনে নাই। আকাশের আম্মু, ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। নাহর কিছু একটা হয়েছে। নাহর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশের আম্মু রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের উপরে পড়ে আছে, আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে ওর আম্মু সজোরে একটা চিৎকার মারে। আকাশের আব্বু আর রুহি নিচেই ছিল। আকাশের আম্মুর চিৎকার শুনে উনারা দৌড়ে রুমে আসে। বাসায় আরও কাজের মানুষ যারা ছিল সকলেই দৌড়ে আসে। এসে দেখে পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে, আর আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের আম্মু তো হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আকাশের আব্বুও পাগল হয়ে গেছে আকাশের এই অবস্থা দেখে। তিনি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে, তারপর আকাশকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশকে তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। সবাই বাহিরে অপেক্ষার করছে। একটু পর একজন ডাক্তার বের হয়ে আসে ইমার্জেন্সি রুম থেকে। আকাশের আব্বু, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ডাক্তার, দেখেন সে রগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে, আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আশা রাখতে পারেন সে এখন সেভ আছে। বাকি যদি উপর ওয়ালার অন্য কোনো হুকুম থাকেন সেটা উনিই ভালো জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনও জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, তারপর আপনারা রোগীর সাথে দেখে করতে পারবেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহু বের হয়ে যাবে অবস্থা। তার সোনার টুকরা ছেলেটার কিছু হলে তিনিও বাঁচবেন না। একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের জ্ঞান ফিরার পর সে হেনাকে খুঁজতে থাকে। নার্স,
একজন কেবিন থেকে বের হয়ে এসে আপনাদের মধ্যে হেনাকে? আকাশের আম্মু, আমাদের মধ্যে তো হেনা নামের কেউ নাই। নার্স, পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকতেছে। আকাশের আম্মু, আচ্ছা আমাকে যেতে দিন, আমি দেখছি। নার্স, আচ্ছা আপনি ভিতরে আসুন। আকাশের আম্মু কেবিনের ভিতরে ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেয়, আম্মু আমার হেনা সুইসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসত, আমিও ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ভুল বুঝাবুঝি হয়, তাই আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মুর তো কিছুই মাথায় ঢুকছে না, তবে উনি কিছুটা ক্লিয়ার যে ছেলে পাগলামোটা করেছে হেনার জন্য। আকাশ, আম্মু আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আকাশের আম্মু, আচ্ছা বাবা তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশকে আরও 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, সর্বক্ষণ খালি হেনার নাম মুখে, যে ওর হেনাকে চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলেই মেয়েটা সুইসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়, এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা করে করে নিজকে শেষ করে দিচ্ছে, খাওয়া দাওয়া করছে না, কিচ্ছুই করছে না, ওর এক কথা হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না, আর এনে দিবেই কি বা করে? হেনা তো মরে গেছে, সে যেই দুনিয়ায় পাড়ি জমিয়েছে সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আকাশের মন তো মানছে না, ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নাই। আকাশ এখন মোটামুটি সুস্থ, সে গাড়িটা বের করে হেনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখে সবকিছু তালা মারা, ঘরের মেইন দরজায় বড় একটা তালা ঝুলানো। সে পাশের একটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে উনারা কোথায় গিয়েছেন। মানুষটা উনার মেয়ে মারা যাওয়ার পরের দিন এই শহর ছেড়ে উনারা অন্য কোথাও চলে যায়। আকাশ, কিন্তু কেন? উনাদের নাকি এই শহরে দম বন্ধ হয়ে আসছে, উনার মেয়ের জন্যই নাকি উনারা এই শহরে পোস্টিং হয়েছে, কিন্তু উনার মেয়েই যেহেতু নাই তাহলে উনারা এখানে থেকে কি করবেন, তাই উনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আকাশ, আচ্ছা আপনি কি বলতে পারবেন উনারা কোথায় গেছেন? না, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এইটুকু বলেছে উনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আকাশের চোখজোড়া আবার ভিজে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তারপরে আকাশ গাড়ি স্টার্ট করে বাসায় দিকে রওনা দেয়। আকাশের আম্মু একটা বারবার ফোন দিচ্ছে, উনারা তো পাগল হয়ে গিয়েছে, ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল, এমনিতে শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছা করে ফোন পিক করছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না এখন, তার একা কিছু সময় চাই। আকাশের ভিতরটা যেন ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। হঠাৎ আকাশের আরুর কথা মনে পড়ে, আল্লাহ এতদিন ওর কথা ভুলেই গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়, ফোন বারবার সুইচ অফ আসছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দেয়। আরুর বাসায় গিয়েও দেখে সেইম অবস্থা, আরুর বাসায় ও তালা ঝুলানো। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিচ্ছুই জানে না, তারা কোথায় গিয়েছে ঘর তালা মেরে। আকাশের যেন এখন পুরোপুরিভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। এখন ওকে কে সামলাবে? হেনা ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে, এদিকে আরুর ও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগায় আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিচ্ছুই জানে না, সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল পাগল হয়ে গেছে, এই ছেলে কোথায় গিয়েছিলি?
আকাশকে দেখতে পেয়ে আমাকে আর কত টেনশনে রাখবি বল। আকাশ কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে, হেনার স্মৃতিগুলো মনে করে। কলিজা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময়ে তোমার মূল্য দেইনি, তাই বলে আজ এইভাবে পস্তাতে হবে আমাকে। আকাশের আম্মু বাহির থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বারণ করে দিয়েছে, খাবে না। আকাশের আম্মু অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সব সময় হেনার কথা মনে করে নীরবে কান্না করে। নিজেকে সে সব সময় তার রুমের মধ্যেই বন্দি করে রাখে। বাহিরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথেই ঠিকমতো কথা বলে না। মা বাবা বোন সবার সাথেই ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছে। মুখের গোঁফ দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আকাশের অবস্থা ক্রমশ আরও খারাপ হয়ে যায়। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সবার কথা সে ভুলেই গিয়েছে। এক কথায় তার খালি হেনার কথা মনে আছে, বাকি মা বাবাকেও ঠিকমতো চিনতে পারে না সে। কলেজ তো সে বহু আগেই ছেড়ে দিয়েছে। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙ্গে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে, তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে, আর নরম সুরে বলছে, এই আকাশ আর কত ঘুমাবে? আকাশ মিটমিট করে চোখ খুলে দেখে হেনা। আকাশ লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে, কলিজা, তুমি এসে গেছ? আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হেনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হেনা, কলিজা, কি হাল করেছ তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আকাশের আম্মু হেনাকে দেখে কুকড়ে কান্না করে দেয়। আকাশ একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙ্গে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে, তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে, আর নরম সুরে বলছে, এই আকাশ আর কত ঘুমাবে? আকাশ মিটমিট করে চোখ খুলে দেখে হেনা। আকাশ লাফিয়ে শোয়া থেকে উঠে পড়ে, কলিজা, তুমি এসে গেছ? আমি জানতাম তুমি আসবে। আমার কলিজা আমায় রেখে কখনো মরতে পারে না। আকাশ 2 হাত দিয়ে হেনাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হেনা, কলিজা, কি হাল করেছ তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে, আম্মু, হেনা ফিরে এসেছে আমার কাছে। আকাশের আম্মু হেনাকে দেখে কুকড়ে কান্না করে দেয়। কারণ আকাশ একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজেই পাগলের মতো বকবক করছে। সে যেটাকে হেনা বলে দাবি করছে সেটা হেনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হেনাকে দেখতে পায়। ঘরের দেওয়ালের সমস্ত জায়গায় হেনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। ওর আম্মু ওকে অনেক কষ্টে খাবার খাওয়ায়, যে খাবার খেলে হেনাকে এনে দিবে। আকাশের আম্মু, বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই, তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। আকাশ, এই আম্মু, তুমি বেশি জানো। আমি বলেছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে। আকাশের আম্মু, আচ্ছা যা, ঠিক আছে, এটা তোর হেনা। বাবা, এবার চুপচাপ ঘুমিয়ে পড়। আকাশ, না, আমি ঘুমাবো না। আমি সারারাত হেনার সাথে গল্প করব। আকাশের আম্মু,
আকাশ এখন কিন্তু ভালো হবে না, আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। আকাশ, না প্লিজ আম্মু, এটা করবে না, আমি ঘুম যাচ্ছি। আকাশ বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, আর অন্যদিকে আকাশের আম্মু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে রুম থেকে বের হয়। তিনার কত সুন্দর সুস্থ সবল ছেলেটা কি হয়ে গেল? ছেলের এই অবস্থা যেন তার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। তিনি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেয়। আকাশের আব্বুও পাশে বসা, তিনিও কান্না করছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যে সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও, আমার ছেলেকে আমি আবার আগের রূপে দেখতে চাই। আকাশের বাবা, আমারও যে ক্ষমতা নেই কিছু করার, সমস্ত কিছুই যে উপর ওয়ালার হাতে, তবে আমি বান্দা হয়ে একটা চেষ্টা করতে পারি, কাল আমি সেটা করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকাল বেলা আকাশের আব্বু ওকে সেলুনের দোকানে নিয়ে যায় ওর দাড়ি গোফগুলো কাটানোর জন্য। আকাশের দাড়ি গোফ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে, সে তো কোনো মতেই রুম থেকে বের হবে না। তাও আকাশের আব্বু ওকে ফুসিয়ে ফাঁসিয়ে নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোফ কাটার পর আকাশ নিজেকেই চিনতে পারছে না। সে কেমন ছিল আর এখন তাকে কত স্মার্ট লাগছে, সে নিজের মুখমণ্ডল বারবার হাত বুলিয়ে দেখছে। দাড়ি গোফ কাটার পর আকাশের বাবা আকাশকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরার কারণে যদি তার মাইন্ড ফ্রেশ হয়, আকাশকে নিয়ে একটা পার্কে যায়, যেখানে আকাশ ছোটকালে আসার জন্য খুব বায়না করত। বাবা, তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? আকাশ, হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছ, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শুনো আব্বু, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। দুনিয়ার রংমহল দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছা করেই নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হইহল্লোর সব হেনার মৃত্যুর সাথে কবরে দাফন হয়ে গিয়েছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি এতদিন। আমার জন্যই সে এমনটা করেছে, আর আমি কিভাবে রং তামাশা করে বেরাবো? তবে নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যিই আমার দেমাগে প্রেশার আসতে থাকে। সব জায়গায় হোনাকে দেখতে আরম্ভ করি। আমার হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, কিন্তু আজ এতদিন পর যখন বাহিরের পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্য রূপে দেখছি নিজেকে, এখন সত্যিই মনে হচ্ছে আমি কত বড় পাগলামো করেছি। বাবা, যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আবার আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তোর মা রোজ কান্না করে তোকে দেখে, কত রাত না ঘুমিয়ে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়েছে, সেটা একমাত্র আমি জানি। আকাশ, না বাবা, এবার আর কষ্ট দিব না আম্মুকে, আর এক ফোঁটা চোখের পানিও পড়তে দিব না আম্মুর চোখ থেকে। আমি আবার আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন হব ভাবছি। বাবা, এতটা খুশি লাগছে যে তোকে বলে বুঝাতে পারবো না। তোর যেই অফিসে ইচ্ছা হয় জয়েন কর, কাজ করতে ইচ্ছা না করলে করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলাতে একদিন করে করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলে বাপ ছেলে দুজনেই ঘরে চলে যায়। আকাশের আম্মু তো খুশিতে কান্না করে দেয় যে তিনার ছেলে আবার আগের মতো হয়ে ফিরে এসেছে। তিনি খুশিতে আকাশের গালে কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। বাসায় আজ আকাশের সমস্ত পছন্দের খাবারগুলো রান্না করা হয়। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কারণ আজ থেকে সে তার বাবার অফিসে জয়েন করবে। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনের পায়ে ধরে সালাম করে, পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে ওয়েলকাম করার জন্য। আকাশ অফিসে পৌঁছানোর সাথে সাথেই সবাই তাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আকাশকে তার কেবিন দেখিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি আকাশকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আকাশ একটা জিনিস লক্ষ্য করে, অফিসের সবাই মোটামুটি মিশুক, না এই অফিসেই থেকে যাব, অন্য অফিসে আর যাব না, সারাদিন অফিসেই কাটায়। প্রথম দিন তাই কাজের আগা মাথা বুঝে আসছে না, তাও যতটুকু পারে করে আজকের মতো বাসায় চলে আসে। কিরে বাবা, অফিস কেমন লাগলো? আকাশ,
আম্মু অনেক ভালো লেগেছে, আমি এই অফিসেই থেকে যাব, অফিসের সবাই মোটামুটি মিশুক। আচ্ছা, তোর যা ভালো লাগে কর। আকাশ রীতিমতো প্রতিদিন অফিসে সময় দিতে থাকে। এতদিন অফিসের বসও ছিল না, তাই কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। আকাশ অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আকাশের অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহার ও সুন্দর। নুসরাত একদিনেই আকাশের সাথে ভাব জমিয়ে ফেলে। আকাশও আর দ্বিমত করেনি, কারণ সে তো আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওকে এড়িয়ে চললে কিভাবে কাজ হবে। অফিস শেষ করে বিকালবেলা বাসার দিকে রওনা হয় আকাশ। জ্যামে আটকে আছে গাড়ি। এমন সময় আকাশের নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পিছনের সিটে আরুর মতো কেউ একজন বসে আছে। আকাশ প্রথমে থতমত খেয়ে যায়, এটা কি আরু না অন্য কেউ। আকাশ একটু ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ এটা তো আরু। আকাশ গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জ্যাম ছেড়ে দেয়, আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু তত সময়ে সে চলে গেছে। আকাশ পড়ে নিজের বাড়িতে ফিরে আসে। আকাশের কোনো মতেই হিসেব মিলছে না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরও কোথায় চলে গেছে, কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই। মেয়েটা আমার সাথে সমস্ত যোগাযোগ অফ কেন করে দিল? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আজ ওর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ভিড়ে সে হেনাকে ভুলতে পারেনি। যত যাই হোক, মনের কোনো এক কোণে হেনার জন্য জায়গা রয়ে গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি তাকে কাঁদায়। বাসার এসে দেখে ওর আব্বু আম্মু ওর বিয়ের আলাপ করছে, যে এবার ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। ছেলেটা আর কত একা থাকবে, তার চেয়ে বড় কথা আমাদের ও তো নাতনির মুখ দেখতে ইচ্ছে হয়। আকাশের আব্বু, আকাশ এদিকে আয়। আকাশ, হ্যাঁ আব্বু বলো। আমরা চাচ্ছি এবার ঘরে বৌমা আনব। আকাশ, বাবা এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই, তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না, তবে আমাকে আরও কিছুটা সময় দিতে হবে। আচ্ছা, সময় নে, কিন্তু আমরা মেয়ে ঠিক করে রাখছি এখন। তোর যখন সময় হবে বলবি, তখন এই তোর বিয়ে করাবো। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের কোনো ইচ্ছাই নাই বিয়ে করার, কারণ সে যাকে আপন করতে চায় সে তার থেকে আরও বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবে, কিন্তু পরে যখন তার উপরে মন বসবে তখন সেও দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছে এমন সময় রফিক ভাই ফোন করে বলে, স্যার কালকে চট্টগ্রামে মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আকাশ, আচ্ছা সমস্যা নেই, আমি আগেই চলে আসব। স্যার একদিনে হয়তো আসা যাবে না, আপনি একদিনের প্ল্যান করে বাসা থেকে আসবেন প্লিজ। আকাশ, ওকে বলে ফোন রেখে দেয়। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয়, আর ওর আব্বুকে বলে আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিংয়ের জন্য। আজ হয়তো বাড়ি ফিরব না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা সমস্যা নেই, সাবধানে যেও। আকাশ সাথে করে 1 স্যুট কাপড় ব্যাগে করে নিয়ে অফিসের জন্য রওনা দেয়। 10টার ফ্লাইটে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আকাশের সাথে যাবে নুসরাত। আকাশ অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেয়, তারপর যাত্রা করে চট্টগ্রাম পর উদ্দেশ্যে। 2টায় মিটিং, তারা বিমানে করে যাওয়ায় 12টার মধ্যেই পৌঁছে যায়। হোটেল আগে থেকেই বুক করা আছে, তাই তারা সোজা এসে হোটেলে উঠে। এই হোটেলেই মিটিং হবে। পরে তারা কিছুটা সময় বিশ্রাম নিয়ে 2টা বাজে মিটিং করে, ওদের সাথে ডিল কনফার্ম। পরে 4টায় মিটিং শেষ হয়। এরপর কি করবে? হোটেল বসে বসে বোরিং লাগছে। এই নুসরাত, চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। নুসরাত, স্যার চলেন, আমারও অনেক দিনের ইচ্ছা সমুদ্র সৈকত দেখব। পরে দুজনে মিলে সমুদ্র সৈকত দেখতে বের হয়। নুসরাত তো সমুদ্র দেখতে পেয়ে সে পানিতে নেমে পড়ে, সে তো মহা খুশি। অন্যদিকে আকাশ চুপচাপ একটা পাথরের উপরে বসে আছে, আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় পাশে অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হৈহুল্লোড় করছে।
আকাশও দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজন থেকে জিজ্ঞেস করলে যে ভাই কি হয়েছে? সে বলে ভাই মাইয়া পুয়া ওগো মাথা ঘুরিয়ে পড়ি গেই। চিটাগাং এর ভাষায় মানে মেয়ে একটা মাথা ঘুরে পড়ে গেছে। আকাশ মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড় দিয়ে উঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায়। বেহুশ হওয়া মেয়েটাকে দেখে সে দেখতে পায় হেনা বেহুশ হয়ে মাটিতে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হৈহুল্লোড় করছে। সেও দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজন থেকে জিজ্ঞেস করলে যে ভাই কি হয়েছে? সে বলে ভাই মাইয়া পুয়া ওগো মাথা ঘুরিয়ে পড়ি গেই। চিটাগাং এর ভাষায় মানে মেয়ে একটা মাথা ঘুরো পড়ে গেছে। আকাশ মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড় দিয়ে উঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায় বেহুশ হওয়া মেয়েটাকে দেখে। সে দেখতে পায় হেনা বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। আকাশের তো মাথায় এই কাজ করছে না, হেনা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। ওর লাশকে আমি আকাশ ঝাপটে ধরে কান্না করেছি। ইম্পসিবল, মরা মানুষ জীবিত হয় কি করে? না, আমার কি কোথায় ভুল হচ্ছে? সে নিজেকে চিমটি দিয়ে দেখে না, সে ব্যথা অনুভব করছে। তার মানে কি হেনা জীবিত, তাও আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। আকাশ এই ভাই, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করুন, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব। একজন বলে উঠে ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ এমন কিছু হয় নাকি? আকাশ বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো ওর সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝে নেন ওকে আমি চিনি কি চিনি না। আকাশ হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিএনজি দাঁড় করাই। এই ভাই, আশেপাশে কোনো হসপিটাল থাকলে প্লিজ ইমার্জেন্সি আমাকে নিয়ে চলুন। ড্রাইভার চিটাগং সাউদার্ন মেডিকেল কলেজের সামনে দাঁড় করাই গাড়ি। আকাশ ভাড়া চুকিয়ে দিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভিতরে ঢুকে। আকাশ নার্স একজনকে দেখতে পেয়ে এই যে সিস্টার, প্লিজ একটু দেখুন তো ওর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয় একজনকে ডেকে হেনাকে কেবিনে শিফট করাই। আকাশ পাশেই একটা চেয়ারে বসে আছে। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে আসে। আপনি প্লিজ চিন্তা করবেন না, উনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে পড়ে বেহুশ হয়ে গিয়েছে। অনেকদিন ধরে হয়তো খাওয়া দাওয়া প্লাস ঘুম কোনোটাই উনি ঠিক মতন করেন না, তাই শরীর ফুরবল হয়ে আছে, সেই জন্য মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা উনাকে ঘুমের ইনজেকশন দিয়েছি 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা হলেই উনার জ্ঞান ফিরে আসবে। আপনি একদম চিন্তা করবেন না, আর আপনি চাইলে কেবিনে যেতে পারেন। তারপর নার্স চলে যায়। আকাশ কেবিনের বাহিরে চেয়ার দখল করে বসে আছে। ভাবছি কেবিনের ভিতরে যাব, অনেকটা সময় তো বাহিরে বসে রইলাম, এবার গিয়ে মেয়েটাকে এক নজর দেখে আসি। কিন্তু এমন সময় ফোনটা বেজে উঠে। ফোনটা হাতে নিতেই মাথা টনক নড়ে উঠল। নুসরাতের ফোন। ওহহ শিট ম্যান, মেয়েটার কথা তো একদম ভুলেই গেছি। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি, সেটা আমার মাথায়ই ছিল না। নুসরাত স্যার, আপনি কোথায়? কান্নার সুরে। আপনি আমায় একা ফেলে রেখে কোথায় চলে গেছেন? স্যার প্লিজ, আমার খুব ভয় করছে, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আকাশ বুঝতে পেরেছে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছে, তাই সে ভয় কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? নুসরাত স্যার, রুম আটকে হোটেলের ভিতরে বসে আছি, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন, আমার খুব ভয় করছে স্যার, কখন কে আমার সাথে কি করে বসে। আকাশ আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিচ্ছু করবে না, আমি আর অল্প সময়ের মধ্যেই চলে আসব। নুসরাত না স্যার, প্লিজ আপনি এখনই আসুন। আকাশ প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব, খুব দরকারি একটা কাজে আটকে পড়েছি। নুসরাত আচ্ছা স্যার, আমি দরজা লক করে বসে আছি, আপনি আসলেই খুলব, তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু প্লিজ স্যার। আকাশ আচ্ছা
তারপর ফোন কেটে দেয়। রাত 11টা বাজে। হেনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় সে হেনার পাশেই বসেছিল। এমন সময় আকাশের আম্মু ফোন দেয়। আকাশ কথা বলার জন্য কেবিন থেকে বের হয়ে হসপিটালের এক কোণে চলে যায়। আকাশের আম্মু, বাবা কেমন কাটল তোর দিন? আকাশ, আম্মু ভালো খারাপ মিলিয়ে। আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো। এখন একটু তাড়াহুড়োয় আছি, পরে কথা বলবো। নিজের খেয়াল রেখো বলে ফোনটা কেটে দেয়। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে এত সময়ে। না, কেবিনে যাওয়া দরকার। আকাশ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে, দেখে হেনা নাই। আকাশ পুরো কেবিন খোঁজ করে, কিন্তু হেনাকে সে কোথাও দেখতে পায় না। আকাশের তো চোখের পানি টলমল করছে। একবার হেনাকে হারিয়েছি নিজের দোষে, এবার ওকে হারিয়ে ফেললাম। আকাশ হঠাৎ লক্ষ্য করে হেনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। সে কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখে কিছু লেখা আছে। সে লেখাটা পড়তে আরম্ভ করে, কলিজা প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছে। শুধু সময়ের অপেক্ষায় ছিলাম যে তুমি কখন কেবিন থেকে বের হবে, আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমার খোঁজ করো না। আমি ধোঁকাবাজ একটা মেয়ে। তোমার জীবনে আমার থেকেও হাজারগুণ ভালো মেয়ে আসবে। ভালো থেকো। আর কিছু লিখা নাই। আকাশ ধাপাস্বস করে মাটিতে বসে পড়ে। তার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না। হেনা আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে? এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে আমায় ওর ভালোবাসায় কাবু কেন করল? ওর যদি দূরে সরে যাওয়ার এই নিয়ত থাকত তাহলে আমায় ভালোবেসেছিল কেন? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তার উপরে আরুর কোনো খোঁজ নাই আজ 6 মাসের উপরে। সে আমার এত ভালো বন্ধু ছিল, কিন্তু হঠাৎ কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গিয়েছে? না, ঘটনা তো কিছু একটা আছে। এর ভিতরের রহস্য কি সেটা আমার বের করতে হবে। আসল মারপেচটা কোথায় সেটা আমি বের করেই ছাড়ব। তারপর আকাশ হোটেলে ফিরে আসে। রুমের দরজায় বাড়ি দিতেই নুসরাত দরজা খুলে দেয়, কারণ আকাশ আসার সময় ফোন করে দিয়েছে সে আসছে। নুসরাতের চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। আকাশ দেখেই বুঝতে পারে যে মেয়েটা অনেকটা সময় ধরে কান্না করেছে, তাই তার চোখ মুখ লাল হয়ে আছে ফুলে। নুসরাত আকাশকে দেখতে পেয়ে বিছানা থেকে নেমে আসে। আকাশ, এই মেয়ে কি হাল করেছ চেহারার? নুসরাত খপপপ করে আকাশের কলার ধরে ফেলে। এই কুত্তা, বিলাই, খাটাস, উল্লুক, তুই আমাকে একা রেখে কোথায় গিয়েছিলি? হা, তুই জানিস আমার কত ভয় লাগছিল, কেউ যদি আমার সাথে কিছু করে বসতো বলে আবার কান্না শুরু। আকাশ, তো থাল্লাহ, এই মেয়ে করছেটা কি? একে তো কলার ধরেছে, দুই আবার তুই তুকারিও করছে। ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কাকে কি বলছে, ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই। এই প্লিজ প্লিজ কান্না থামাও, সত্যি অনেক জরুরি একটা কাজে গিয়েছিলাম। নুসরাত, এই কুত্তা, তুই এমন কি কাজে গিয়েছিলি যে আমায় সঙ্গে করে নিয়ে যেতে পারলি না? একটা অবলা মেয়েকে এভাবে রেখে চলে গেছিস, কুত্তা কোথাকার। আকাশ, প্লিজ নুসরাত তুমি শান্ত হও, আমি জানি তোমার মাথা ঠিক নেই। নুসরাত, এই তোর মাথা ঠিকের গোষ্ঠী মারি। তুই আমাকে এত সময় কাঁদিয়েছিস, এখন তোকে আমি শাস্তি দিব। তুই মাথা নিচু কর। আকাশ নিশ্চুপ। নুসরাত, এই উল্লুক তোকে মাথা নিচু করতে বলেছি? আকাশ, এই রেগে যাচ্ছ কেন? করছি। নুসরাত, আকাশ মাথা নিচু করলে ওর চুলগুলা মুঠো করে ধরে টানতে থাকে। আকাশ, তো ব্যথায় শেষ, প্লিজ নুসরাত ছেড়ে দাও, খুব লাগছে। নুসরাত আকাশকে ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে। স্যার প্লিজ আমায় আর কখনো একা রেখে যাবেন না, আমার একা একা খুব ভয় করে। নুসরাত নাক টেনে টেনে কান্না করতেছে। আকাশ কি বলবে কিছুই মাথায় কাজ করছে না। মেয়েটার হিতাহিত জ্ঞান নাই, তাই সে আমায় জড়িয়ে ধরেছে। সে হয়তো জানেই না সে কেমন ধারা আচরণ করছে, আর আমি যে তার অফিসের বস সেটা সে ভয়ের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে। কিন্তু আকাশের চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করা দেখে। এই মেয়ে হয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো, পরে আমি যাব।
আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছে, এখন হয়তো খাবার দিয়ে যাবে। নুসরাত লক্ষ্মী মেয়ের মতন ফ্রেশ হতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। একই রুমে দুইটা বেডরুম, একটাতে নুসরাত আরেকটাতে আকাশ শুয়ে আছে। এত কিছুর ভিড়েও আকাশ কোনোভাবে হেনাকে ভুলতে পারছে না, না কিছু একটা করতে হবে। হেনা হয়তো এই শহরেই থাকে। আকাশ সিদ্ধান্ত নেয় সে আরও কয়েকদিন চিটাগাং শহরে থাকবে, যে করেই হোক হেনাকে সে খুঁজে বের করবে। কিন্তু কি করে খুঁজবে এত বড় শহর? তখনই তার মাথায় আসে হেনার আব্বুর কথা। হেনার আব্বু তো ওসি, তিনি একটা না একটা থানায় তো অবশ্যই পেশাগত আছে, আর হেনাকে যেহেতু এই শহরে দেখেছি, তার মানে ওর বাবাও এই শহরের যে কোনো একটা থানার ওসি। আকাশ রানাকে ফোন করে। এই রানা চিটাগাং শহরের যতগুলো থানা আছে, সবগুলো থানার অফিসার পদে যারা যারা আছে, তাদের ছবি সহ ডিটেইলস চাই। রানা ওকে ভাই, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। আকাশ আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামে সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে, জায়গার ঠিকানা টেক্সট করে দিচ্ছি। রানা আচ্ছা ভাই। তারপর আকাশ ফোন কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠার আগেই হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করে। ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে। আকাশ একটা একটা করে কাগজ আর ছবি ঘেটে ঘেটে দেখছে। কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে। হুট করে হেনার আব্বুর কাগজটা সামনে চলে আসে। কাগজের উপরে হেনার আব্বুর ছবি। আকাশ একবার দেখেই চিনতে পেরে যায় যে এটা হেনার আব্বু। সকালবেলা নুসরাতকে বলে তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি, আর তোমার সাথে দুইটা মেয়ে সব সময় থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। নুসরাতকে রেখে সে বের হয়ে যায়। আকাশ সিএনজি নিয়ে অক্সিজেন চলে যায়। সেখানে রানার সমস্ত ছেলেপেলে অপেক্ষা করে আছে আকাশের সাথে মিট আপ করতে। আকাশ ওদের সাথে মিট আপ করে, তারপর সব কয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যায়। আকাশ সবাইকে বাহিরে থাকতে বলে সে একাই থানার ভিতরে ঢুকেই দেখে হেনার আব্বু চেয়ারের উপরে বসে আছে। হেনার আব্বু আকাশকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। কলিজার পানি যেন সব শুকিয়ে গেছে ওসির, এখনই যেন দম আটকে মারা যাবে। আকাশ কোনো কথা ছাড়াই ঠাসঠস করে ওসির গালের মধ্যে থাপ্পড় লাগাই দেয়। থানার সবাই তো থতথত হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নাই, আর থানার লোকেরা তো বাঘের মতো ভয় পায় ওসিকে, কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাইশকে সে মেরে সোজা করে ফেলেছে, আর সেই ওসিকেই থাপ্পড় মারল এই ছেলে। আকাশ এই ওসি হেনা কই, তাড়াতাড়ি বল, না হলে তোর লাশ বের হবে আজ এই থানা থেকে। ওসি সাথে সাথে ঝাপটি খেয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। আকাশ এই ওসি হেনা কই, তাড়াতাড়ি বল, না হয় তোর লাশ বের হবে আজ এই থানা থেকে। ওসি ঝাপটি মেরে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। আকাশ এই ওসি, তুই মাফ চাচ্ছিস কেন? তোর মাফ চাওয়ার কিছুই নাই, আমার শুধু হেনাকে চাই, না হয় তোর আজ কি হাল করব তুই নিজেও ভেবে পাবি না। ওসি আকাশ ভাই প্লিজ আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। ওসি করছেটা কি, সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারোর মাথায় যেন কোনো কিছু ঢুকছে না। ওসি আকাশকে নিয়ে ওর বাড়িতে যায়। আকাশ হেনা কই? ওসি ভাই ওই রুমটাতে আছে। আকাশ কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। তারপর সে দরজা লক করে দেয়। আকাশের তো মাথা ভর্তি রাগ, সে আজ সমস্ত প্রশ্নের উত্তর চাইবে। হেনা খাটের উপরে পা মেলে বসে আছে। সে আকাশকে দেখে তো থতমত খেয়ে যায়। এই তুমি? আকাশ হা আমি, কেন অন্য কারোর আসার কথা ছিল নাকি? হেনা আকাশ কি সব বলছো উল্টোপাল্টা? আর তুমি এখানে কেন এসেছ?
প্লিজ চলে যাও এখান থেকে, তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গিয়েছে, তোমার চেহারাও আমি দেখতে চাই না, প্লিজ চলে যাও এখান থেকে। আকাশের তো মেজাজ গরম হয়ে যায়, সে গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয় আর গলা চিপে ধরে, এই মেয়ে, তোর কথায় কি আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, তোর সাথে হিসাব চুকানো বাকি এখনো আমার, আজ সমস্ত শোধ তুলব আমি তোর থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি, তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে, তুই আমার সাথে এমন ধারা ছলনা করলি কিভাবে, তার জবাব আজ তোকে দিতে হবে কুত্তার বাচ্চা। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ হয়ে, তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলব। হেনা তো ওই অবস্থায় এই খাটের উপরে জড়সড় হয়ে পড়ে আছে, চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে, কি করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ বেল্টটা খুলে হাতে নিয়ে হেনাকে ইচ্ছেমতো মারতে আরম্ভ করে, হেনা ব্যথার তাড়নায় মুখ চেপে কান্না করছে, আর আকাশের কাছে মিনতি করছে, প্লিজ আকাশ আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু না, আকাশের ছাড়ার কোনো নাম গন্ধ নাই, সে আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে, সে হেনাকে বেল্ট দিয়ে মেরাই চলেছে। বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে, ঠোঁট তো কেটে রক্ত লাল হয়ে গিয়েছে একদম। হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছি, প্লিজ আকাশ ভাই আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আকাশ একটা পর্যায়ে সে নিজে কান্না করে দেয় হেনার অবস্থা দেখে, বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। আকাশ সেটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়, হাত থেকে বেলটা ফেলে দিয়ে হেনাকে ঝাপটে জড়িয়ে ধরে, কলিজা তুই এটা কেন করলি, তুই কি জানিস না তুই ছাড়া যে আমার বিশ্বাস নেওয়া পর্যন্ত দায় হয়ে গিয়েছে, তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি, তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলই? হেনাও কান্না করছে, আকাশকে জড়িয়ে ধরে, কলিজা এমনটা করেছি বলে আজ তুমি জীবিত আছো, না হয় তোমাকে ও মেরে ফেলত, তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না, দরকার হয় দূর থেকে ভালোবাসব, তাও তোমার ক্ষতি হতে দেই কি করে বলো? আকাশ হেনা তুমি কি বলছো, আমার তো কিছুই ঢুকছে না মাথায়, কিসের ক্ষতির কথা বলছো, আর আমাকে কে মেরে ফেলত? হেনা চুপ করে আছে। আকাশ প্লিজ হেনা বলো, এভাবে চুপ করে থেকো না। কে আমায় মারতে চায়, যার জন্য তুমি আমার থেকে এত দূরে সে গিয়েছ? হেনা আকাশকে ছেড়ে দিয়ে শুনো তাহলে, তোমাকে শুরু থেকে সমস্তটা বলি, আরু তোমায় মেরে ফেলতে চায়। আকাশের তো হুঁশেই উড়ে যায় হেনার কথা শুনে, কি বলছো হেনা, এটা কি করে সম্ভব, আর আরুই বা আমাকে কেন মারতে চাইবে? হেনা কারণ তুমি জাফর ইকবালের নাম শুনেছ, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশন দখল করেছে। আকাশ হ্যাঁ চিনি, কিন্তু উনার সাথে আরুর সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। হেনা আরু কে জানো? আরু হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে, সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আকাশের তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? হেনা তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব দীর্ঘ বহু বছর দেশের মধ্যে টপ বিজনেসম্যান এর তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে, এটা জাফর ইকবাল সাহেবের সহ্য হয়নি, তিনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতেই পারেননি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায়। উনার বাসার সবাই জানত উনার পজিশন অন্য কেউ দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায়, আর তার থেকে হার্ট অ্যাটাক করে। তাই তিনার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে উনার এই অবস্থা হয়েছে, তাদের কাউকে শান্তি দিবে না সে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকেই দায়ী করছিল। তাই আরও কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে।
আরও বহু আগে থেকেই সুযোগ খুঁজলিছ যে তোমাদের জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নিবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজে গিয়ে ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছ তুমি। আরও যেই কলেজে পড়ে তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে, তারপর কি আর ব্যাচ আরও কাজে নেমে পড়ল তোমার পিছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নিবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়, এটা সে কোনো মতেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে, আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর যখন জানলাম সে জাফর ইকবাল সাহেবের মেয়ে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছেই, তাহলে তার আর কি চাই। তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়। সে আমায় কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি সে করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করি বাবা মার সাহায্য নিয়ে, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ কলিজা তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না। তবে আরুও ভাবতে পারে নাই আমি এমন কিছু করে বসব। আরু ধরে নিয়েছে আমি মরে গিয়েছি, তাই সে তোমার থেকে দূরে সরে যায়, কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়ে। আকাশের তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হেনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সেই আমিই তোমাকে না জেনে বেরেহেমভাবে বেল্ট দিয়ে মারলাম। কলিজা, আমায় মাফ করে দাও। হেনা, এই আকাশ কি বলছো এই সব? প্লিজ এভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আকাশ সাথে সাথে হেনাকে ঝাপটে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়, আর বলে, কলিজা, এই দুনিয়ায় আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার, আর কারোর না। তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নাই। দুজনেই কান্না করছে, তবে এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তবে ভিতরে ভিতরে আকাশের ক্ষোভ জন্ম নিয়ে নিয়েছে। সে আরুর 12টা বাজিয়ে ছাড়বে। আরু, তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস। এবার আমি তোর রুহুটাই শরীর থেকে বের করে ফেলব। আকাশের ভিতরে ক্ষোভ জন্ম নিয়ে নিয়েছে। সে আরুর 12টা বাজিয়ে ছাড়বে। আরু, তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস। এবার আমি তোর রুহুটাই শরীর থেকে বের করে ফেলব। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। চলো আমার সাথে, আজকের পর তোমাকে 1 মিনিটের জন্যেও চোখ থেকে আড়াল করব না। আকাশ হেনাকে কোলে করে নিয়েই রুম থেকে বের হয়। হেনাও আকাশকে জড়িয়ে ধরে ওর কোলের মধ্যে ছোট বাচ্চার জোড়সড়ো হয়ে আছে। আকাশ রুম থেকে বের হতেই হেনার বাবা আকাশের পায়ে পড়ে যায়। ভাই, আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই, আপনার পায়ে পড়ি, আমার মেয়েটার কিছু করবেন না, ওর কিছু হলে আমরা মরে যাব। আকাশ, এই ওসি একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্যেও নিজের থেকে আড়াল করব না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব। অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি। হেনার আব্বু আকাশের পা ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আকাশ কথা বলার সময় তার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছেন যে আকাশের মতো ভালো আর কেউ বাসতে পারবে না হেনাকে। সে নিজের জীবন দিয়ে হলেও হেনাকে রক্ষা করবে। আকাশ হেনাকে কোলে করে নিয়েই ঘর থেকে বের হয়ে পড়ে সিএনজি একটা ঠিক করে সোজা হোটেলে চলে যায়। আর যাদের সাথে মিট আপ করেছিল তাদেরকে সে থানার সামনে থেকেই বিদায় করে দেয়, কারণ হেনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না। হোটেলে পৌঁছেও হেনাকে সে কোল থেকে নামায় না। হোটেলের সবাই তো মুচকি মুচকি হাসছে আকাশের অবস্থা দেখে, কিন্তু আকাশের এতে কিচ্ছু আসে যায় না। সে তার বউকে কোলে উঠিয়েছে। হেনাকে কোলে করে নিয়ে নিজের রুমে যায়।
নুসরাত তো আকাশকে দেখে অবাক, কারণ তার কোলের মধ্যে মেয়েটা কে? নুসরাত, স্যার মেয়েটা কে? আকাশ, তোমাদের ভাবি। নুসরাত ভেবাচেকা খেয়ে যায় আকাশের কথা শুনে, স্যার ভাবি মানে? আকাশ, ভাবি মানে ভাবি, আজকালের মধ্যে আমার বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকতেছে না, আকাশ হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছে। আকাশ, নুসরাত সব গুছিয়ে নাও, আজকেই আমরা ফিরে যাচ্ছি। তারপর আকাশ 3টা টিকিট কনফার্ম করে। সেদিন এই আকাশ হেনাকে নিয়ে ওর শহরে ফিরে যায়। আকাশের বাসার সবাই তো অবাক হেনাকে দেখে, যদিও অবশ্য তারা আগে কখনো হেনাকে দেখেনি, কিন্তু আকাশ তাদেরকে ছবি দেখিয়েছিল। আকাশের আম্মু, আকাশ হেনা না মরে গিয়েছে? তাহলে সে ফিরে আসলো কি করে? আকাশ, আম্মু তার পিছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আকাশের আব্বু আসে। কিসের ইতিহাস? আকাশ তারপর সমস্ত কিছু খুলে বলে। আকাশের আব্বু তো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি হো জাফর ইকবালের মেয়ে এমন কাজ করেছে, ওয়েট দ্বারা আমি খবর লাগাচ্ছি, ওদের 12টা বাজিয়ে ছেড়ে দিব। আকাশ, না বাবা প্লিজ, তুমি এমন কিছুই করো না, যা করার আমি করছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমিই নিব, আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। আকাশের আব্বু, ওকে, তোর যেমনটা ভালো লাগে সেটাই কর। আকাশ লোক লাগিয়ে দেয় জাফর ইকবাল সাহেবের বাড়ির খোঁজ নিতে। একটু পর খবরই ফোন দিয়ে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেইলস দেয়। আরু যেই বাসাটা দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে সে মিনিটের মধ্যেই আরুক বের করে ফেলত, কিন্তু আরু তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। আকাশ, হেনা তুমি থাকো, আমি একটু আসছি। সে ল্যাম্বরঘিনিটা নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবাল সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা বয়স্ক মহিলা বাড়িতে। এই যে আন্টি, আরু কোথায়? বাবা তুমি কি আরুর বন্ধু হয়তো? ওহ, তুমি কি ওকে দেখতে এসেছ? কিন্তু সে তো এখানে নাই। আকাশ, মানে? তাহলে সে কোথায়? কেন বাবা তুমি জানো না, সে যে আজ 1 মাস যাবৎ ব্লাড ক্যান্সার হয়ে মৃত্যুর সাথে পাঙ্গা নড়ছে? আকাশের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আজ 1 মাস ধরে আমার মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। জানি না কার বদদোয়া লেগে এমন হয়েছে, কোনো পাপের ফল সে ভোগ করছে। বাবা জানো, আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নাই। ছোট মেয়েটা থেকেও না থাকার মতো, সে নিজকে সামলাতে কষ্ট হয়ে যায়, আমাকে সামলাবে কি করে? উনি বলতে বলতেই কান্না করে দেয়। আকাশের চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি ঝরছে। আরুর উপর থেকে সমস্ত রাগ মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়, আর সে বুঝতে পারে বয়স্ক মহিলাটাই আরুর আম্মু। আন্টি আপনি প্লিজ কান্না করবেন না, আরুর কিচ্ছু হবে না। যত ভালো চিকিৎসা লাগে আমি ওকে করাবো, ওর কিচ্ছুই হবে না। আপনার মেয়েকে আমি আপনার কোলে ফিরিয়ে দিব। আকাশ আরুর আম্মুর থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরু একটা বেডের উপরে শুয়ে আছে, ওর মুখে মাস্ক লাগানো, তার কেবিনের বাহিরে লিখা ভিতরে প্রবেশ নিষেধ। তাও আকাশ ডাক্তার থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে কেবিনের ভিতর যায়। আরুকে দেখে আকাশের বুক ফেটে কান্না আসছে। আকাশ আরুকে ডাক দেয়, এই আরু উঠো। দেখ আমি এসে গেছি, দেখ তোর বন্ধু আকাশ এসে গেছে। কিন্তু আরুর কোনো সারা শব্দ নাই। এই আরু, তুই কি আমার সাথে কথা বলবি না? সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস, তারপর তোর আর কোনো খোঁজই পাইনি রে আমি। আরু আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখে আকাশ তার সামনে বসে আছে। আরুর চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। আরু আকাশকে ইশারায় বলে মুখ থেকে মাস্কটা খুলে দিতে। আকাশ তাই করে, মুখ থেকে মাস্কটা খুলে দেয়। আকাশ তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোকে না দেখলে যে আমি মৃত্যুর স্বাদ কখনোই ভোগ করতে পারবো না। তোকে যে অনেক কষ্ট দিয়েছি আমি, বিধাতা যে তোর কাছে মাফ না চাইয়ে আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করাবে না। আকাশ প্লিজ আমায় মাফ করে দিস রে।
তোর জীবন থেকে সুন্দর সময়গুলো আমি কেড়ে নিয়েছি, তোর ভালোবাসার মানুষটা যে আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে, পাপ করতে করতে পাপের বোঝা ভারী করে ফেলেছি আমি, বাবার মৃত্যুর জন্য তোদেরকে দায়ী করে তোর জীবন থেকে শান্তি নামক বস্তুটা কেড়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, এখন উপলব্ধি করতে পারছি যে কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে না, উপরওয়ালার যখন হুকুম থাকে তখনই তার মৃত্যু হয়। আমি জানি না তোর কাছে কিভাবে মাফ চাইলে তুই আমাকে ক্ষমা করবি, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমায় মাফ না করিস তাহলে উপরে গিয়েও শান্তি পাব না। আকাশ, এই পাগলি মেয়ে এই সব কি বলছিস উল্টাপাল্টা? তোর উপরে আমার কোনো রাগেই নাই, আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। আর হেনা মরেনি, সে ফিরে এসেছে, সে তোর কথায় আমার থেকে দূরে সরে গিয়েছে এমন একটা নাটক করে। আর এখন সমস্ত কথা বাদ, তোকে আগে সুস্থ হতে হবে। আরু, আকাশ, আমার হাতে যে আর সময় নাই রে, সুস্থ হয়েও কি করব? আকাশ, এই মেয়ে একদম চুপ, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে পারে না, আমি তোকে বাহিরে নিয়ে গিয়ে চিকিৎসা করব। আরু, আকাশ প্লিজ এমনটা করিস না, কোনো লাভ হবে না এতে, উল্টো বড় তোর খরচ হবে। আকাশ, আরু একদম চুপ থাকতে বলেছি তোকে, আর একটা কথাও বলবি না তুই। আকাশ সাথে সাথে ওর বাবাকে ফোন করে, বাবা আজকে ইন্ডিয়ার 3টা টিকিট কাটো তো বিমানের। কেন, তুই ইন্ডিয়ার টিকিট দিয়ে কি করবি? আকাশ, বাবা হাতে এত সময় নেই, বেশি কিছু বলতে পারবো না, সময় হলে সব বলবো। হেনাকে রেডি থাকতে বলো, আমি এসে ওকে নিয়েই রওনা দিব। আচ্ছা, আমি টিকিট কেটে রাখছি, আর হেনাকেও বলছি। আকাশের আব্বু তৎক্ষণাৎ 3টা টিকিট কেটে রাখে ইন্ডিয়ার। আকাশ আরুকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে নিয়ে ওর সাথে করে বাসায় নিয়ে যায়, পরে বাসা থেকে হেনাকে সাথে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্য ফ্লাইটে করে রওনা দেয়, আরুকে মাদ্রাজ নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। আকাশ সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে যে অনেক দেরি হয়ে গেছে, তবে শেষ একটা চিকিৎসা করা যেতে পারে, যদি 4 সপ্তাহ ডায়ালাইসিস করানো যায় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে, আর যদি এর আগে কিছু হয়ে যায় সেটা উপরওয়ালা জানেন। আকাশ না, তাহলে সেটাই করান, আরুকে ডায়ালাইসিস করানো হয়, এভাবে পর 4 বার ডায়ালাইসিস করানো হয়, কিন্তু আরুরও কিচ্ছুই হয়নি আল্লাহর রহমতে, বরং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আকাশ আরুকে নিয়ে দেশে ফিরে, আরু এখন মোটামুটি সুস্থ। আরু হেনা থেকে মাফ চেয়ে নেয়, প্লিজ হেনা, আমায় মাফ করে দিস, আমি যাদের ক্ষতি করেছি তারাই আমার জীবন বাঁচিয়েছে। হেনা, এই আরু পাগলামো কেন করছিস? তুই জানিস না বন্ধুদের মধ্যে সরি টরি এসব কিছুই চলে না। শোন, আমি সব ভুলে গিয়েছি, এখন থেকে তুই আমার বান্ধবী না, খালি তুই আমার বোন, ও সো মাফ টাফ ভুলেও চাইবি না গরম হয়ে। আরু আচ্ছা। দেশে আসার কিছুদিন পর আকাশের আব্বু আম্মু আকাশের আর হেনার বিয়ের ডেট ফিক্সড করে। তারপর ওদের বিয়ে হয়ে যায়। আকাশের আর হেনার বিয়ের সমস্ত কিছু আরুই প্ল্যানিং করে, কিভাবে কি করবে। 3 জন একটা পরিবারের মতো হয়ে গিয়েছে। আজ আকাশ আর হেনার বিয়ে হয়েছে 1 বছর হতে চলল। হেনা মা হতে চলেছে, সবাই তো মহা খুশি, বিশেষ করে আকাশের বাবা মা, যে তাদের বংশের প্রদীপ আসতে চলেছে। হেনার বাবা মাও এসেছে হেনাকে দেখতে। আকাশের কেন জানি হেনার বাবার প্রতি অন্যরকম একটা ঘৃণা কাজ করে, কারণ লোকটার আগের চরিত্রের কথা এখনও সে ভুলতে পারেনি, তাও সমস্ত কিছু ভুলে আপন করে নিয়েছে। সেটা করত না অবশ্য, সেটা করেছি খালি একমাত্র হেনার মুখের দিকে চেয়ে। আরু তো মহাখুশি যে হেনার বেবি হতে চলেছে। এই হেনা, তোর তো ছেলে হবে, তুই জানিস? হেনা, আরু তুই কি করে জানলি রে? আরু, কারণ আমার তো বিএফ নাই, বড়ও নাই, তাই তোর ছেলে হবে, আর আমি তোর ছেলের সাথে চুটিয়ে প্রেম করব। হেনা, আল্লাহরে আল্লাহ, শয়তানকেও হার মানাবি তুই। এমন সময় আকাশ অফিস শেষ করে বাড়ি ফিরে। এই যে 2 জনের মধ্যে কি ফুসুরফাসুর চলছে শুনি? হেনা, শুনবা কি ফুসুরফাসুর চলছে? এমন সময় আরু হেনার মুখ চেপে ধরে,
এই হেনা প্লিজ বোন না আমার বলিস না। হেনা মুখ থেকে আরুর হাত ছাড়িয়ে নিয়ে, এই যে আমার নাকি ছেলে হবে, আর তার সাথে আরু নাকি চুটিয়ে প্রেম করে, ওর নাকি কেউ নাই। আকাশ, ওহহ এই কথা। দাঁড়া বদমাইশ মেয়ে, তোর বিয়ের ব্যবস্থা করছি। এভাবেই হাসিখুশি ভাবে চলতে থাকে দিনকাল। কিছুদিন পর আরুর বিয়ের দিন তারিখ পাকা হয়। পাঠক ভাইরা আপনারা সবাই আইসেন কেমন? এভার ভাগেন। সমাপ্তি।